অনার্স দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টার 6 টপিকস হলো বাইনোমিয়াল থিওরাম এর উপরে একটি ক্লাস নেব। এই অধ্যায়টি অতীব গুরুত্বপূর্ণ। প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখান থেকে সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন, ওই ধরনের প্রশ্নই সংযোজন করা হয়, প্রণয়ন করা হয়। এই অধ্যায়টি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে করবে। এই অধ্যায়ে আমরা শিখব যে বাইনোমিয়াল থিওরাম কাকে বলে। এর বাংলা অর্থ হচ্ছিল দ্বিপদী উভয়িত। বাইনোমিয়াল এক্সপ্রেশন অর্থাৎ দ্বিপদী রাশি কাকে বলে, একটি দ্বিপদী উভয়দের মধ্যপদ কিভাবে বের করা হয়, দ্বিপদী উভয়দের এক্স বর্জিত পদ কিভাবে বের করা হয়, এত সংক্রান্ত আমরা সংজ্ঞা এবং এদের অঙ্ক সমস্যা সমাধান আমরা আজকে শিখব, আলোচনা করব। প্রথমেই আমি বলি যে তোমরা জানো এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টাকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা বলে থাকি, আর শেষের যে 13টা, এই 13টাকে আমরা ভেরিয়েবল বা চলক বলে থাকি। এখানে আমি যদি বলি a প্লাস x, এখানে দেখো a একটা পদ, x একটি পদ, তাহলে এখানে দুটি পদ আছে এবং এটিকে আমরা বলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন অর্থাৎ বীজগণিত রাশি। তাহলে আজকে আমার এই চ্যাপ্টারের নাম হলো বাইনোমিয়াল থিওরাম। এখানে আমার দরকার হবে দ্বিপদী রাশি, অর্থাৎ যে বীজগণিত রাশিতে দুইটি পদ থাকে তাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্রেশনস বা দ্বিপদী রাশি বলে থাকি। a প্লাস x এটি একটি দ্বিপদী রাশি, দুইটি পদ আছে। আমি যদি বলি x মাইনাস 3y, এখানেও আবার দুইটি পদ। আমি যদি বলি x প্লাস y, এখানেও আমার দুইটি পদ আছে। আমার এই চ্যাপ্টারে অঙ্কন করতে হলে যে সূত্রগুলো দরকার হবে, সেই সূত্রগুলো আমি আগে বলি। যে তোমরা মনে রাখবে এই যে চিহ্নটি, এই চিহ্নটিকে বলা হয় ফ্যাক্টরিয়াল। আগেকার ম্যাথমেটিশিয়ানরা ফ্যাক্টরিয়াল এভাবে লিখতো, আধুনিক ম্যাথমেটিশিয়ানরা ফ্যাক্টরিয়াল এভাবে লেখে। তার কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে হলো যেমন 1 এর ফ্যাক্টরিয়াল 1, 2 এর ফ্যাক্টরিয়াল হলো 2 ইনটু 1। আমি যদি ফ্যাক্টরিয়াল 2 সমান 1 গুণ 2 লিখি তাহলে কোনো অসুবিধা নেই। এবং তোমরা মনে রাখবে ফ্যাক্টরিয়াল 0 মানেও 1। এগুলো আজকে আমার দরকার হবে। এখন যদি ফ্যাক্টরিয়াল 6 থাকে তাহলে লিখতে পারবো 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এরপরে এটা গুণ করলে যা হবে সেটা লিখতে হবে। যেমন এখানে 3 × 6, এখানে 5 × 30, আমার মনে হয় 720 হবে। দেখো 4 × 5 = 20, 6 × 20 = 120, আর 120 আর 6 গুণ করলে 6 × 72, 720 হবে। সেরকম আমি ফ্যাক্টরিয়াল 8 সমান 8 গুণ ফ্যাক্টরিয়াল 7 এভাবে আমি স্টপ করে দিতে পারি। এখন আমার একটি সূত্র আছে NCR, অর্থাৎ তোমরা সপ্তম অধ্যায়ে এটি সম্বন্ধে জানতে পারবে যে NCR, C হলো কম্বিনেশন, সমাবেশ, অর্থাৎ n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে যত প্রকারে দল গঠন করা যায়, কমিটি গঠন করা যায়, বাছাই করা যায়, পছন্দ করা যায়, চুজ করা যায়, সেটি হলো NCR। এবং এর পরিবর্তে লেখা যায় কি ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r, n ইনটু r। এই সূত্রটি আজ আমার দরকার হবে। NC1 মানে n, NC0 মানে 1,
এবং LCN মানে 1 এবং এই চারটি সূত্র তোমরা অবশ্যই বুঝতে পারবে যে LCR সমান ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r ইনটু n মাইনাস r। LC1 মানে n, ধরো আমি উদাহরণ দিলাম 4C1, তাহলে কি লিখবে 4। যদি আমার থাকে 8C8, তাহলে কোন সূত্র LCN মানে 1, তাহলে 8C8 মানে 1 হবে। আমি যদি বলি 6C0, তাহলে এখানে 6C0 কোন সূত্র NC0 মানে 1, তাহলে 6C0 মানে 1। যদি এখানে 65 থাকে 65C0, তারপর করতে 1 লিখবে। এই জিনিসগুলো, এই থিওরিগুলো, এই সূত্রগুলো আজকে আমার দরকার হবে। আর ওয়ার্কিংগুলো হলো, যেমন ধরো যদি থাকে 8C2, তাহলে এখানে তোমরা সরাসরি ক্যালকুলেটর করে দিতে পারো, অথবা এভাবে করবে যে এখানে এর মানে 8 আর আর মানে হলো 2, তাহলে কি হবে ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 2 ইনটু 8 মাইনাস 2। তাহলে ফ্যাক্টরিয়াল 8 লিখে দাও, ফ্যাক্টরিয়াল 2 ইনটু, তোমরা জানো এটাও ইনটু এটা, এটাকে ক্রস প্রোডাক্ট বলা হয়, এটাকে ডট প্রোডাক্ট। তো এখন 8 এর থেকে 6 বাদ দিলে, 2 বাদ দিলে 6, আমি এখানে লিখতে পারি 8 গুণ 7 গুণ 6। আমি এভাবে স্টপ করে দিতে পারি। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি যে ফ্যাক্টরিয়াল 8 মানে 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 পর্যন্ত। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হলো 1, সেজন্য 1 পর্যন্ত লিখতে হয়। যদি এখানে থাকে ফ্যাক্টরিয়াল 6, তাহলে লিখতে পারবো 6 গুণ ফ্যাক্টরিয়াল 5 স্টপ রাখা যায়, অথবা 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। অর্থাৎ কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানেই হলো সেখান থেকে 1 পর্যন্ত, অথবা 1 থেকে সেই সংখ্যা পর্যন্ত। এখানে আমি এই ফ্যাক্টরিয়াল 6 আর এই নিচের ফ্যাক্টরিয়াল 6 কাটার জন্য আমি এখানে এটা লিখে দিলাম। আর ফ্যাক্টরিয়াল 2 মানে 2 ইনটু 1, ফ্যাক্টরিয়াল 6 কাটা, তাহলে কি হবে 8 গুণ 7 2 গুণ 1 সমান 4 7 28। আমি যখন বাস্তবে অঙ্ক করতে যাব তখন আর এই জিনিসগুলো এখানে আমরা লিখতে যাব না, সরাসরি আমরা করব কি 8C2 মানে 8 দুইটা ধাপ স্টেপ নিচে নামবে, 8 গুণ 7, আর যেখানে 2 আছে এই 2 আবার ফ্যাক্টরিয়াল করবে 2 গুণ 1। আমি এরকম আরেকটি উদাহরণ দেই, যেমন ধরো আমি লিখলাম 16C3, এর মানে হলো 16 থেকে 3টা ধাপ নিচে নামবে, তাহলে কি হবে 16 গুণ 15 গুণ 14, আর এখানে 3 আছে 3 গুণ 2 ইনটু 1, এটা করলে 560 হয়। দেখো এখানে 3 পাঁচা 15, 3 পাঁচা 15, আর এখানে 8 হয়, এটা কাটো 5, এটা কাটলে 8 হয়। তাহলে এখন এখানে 5 14 70, আর 8 গুণ করলে 7 56 560, এটা হয়। তো এখন তোমরা যদি এই ক্যালকুলেশন গুলো না করে সরাসরি 16C3 ক্যালকুলেটরে করো, তাও 560, সেভাবে করলে তোমরা নম্বর পাবে। একটা জিনিস আমি আলোচনা করে দেই যে যদি কখনো এরকম থাকে 100C98, তাহলে এই কম্বিনেশনের বেলায় C হলো কম্বিনেশন সমাবেশ, এটার বেলায় এর ক্ষেত্রে মনে রাখবে যে এটার থেকে এটা বিয়োগ করলে এটাকে ধরবে n, এটাকে r, তাহলে আমরা এরকম ছোট করে নিতে পারি। কিন্তু এখানে n মানে 16, r মানে 3, কিন্তু এটার থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল যদি বড় হয়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বিয়োগ করবে না। তাহলে 16 থেকে 3 বাদ দিলে 13 হয়, বড় হয় তাহলে বিয়োগ করবে না, কিন্তু ছোট করার জন্য 100 থেকে 98 বাদ দিলে 2 হয়, তখন আমরা এটা ছোট করে দিতে। এর সমাবেশ মানে এর কম্বিনেশন করা আর এর কম্বিনেশন করা এক কথা, তাহলে এখানে কি লেখা যায় 100 গুণ 99, অর্থাৎ 102টা স্টেপ নিচে নামবে। আর এখানে 2 গুণ 1 এন্ড 50, 2 আর 100 50,
50 আর 99 গুণ করে যা হবে সেটি এখানে লিখে দেবে। আর যদি একটু ক্যালকুলেটরে একটু না করে সরাসরি 198 ক্যালকুলেটরে করে এখানে লিখে দাও, তাও তোমরা নম্বর পাবে। তাহলে আজকের এই চ্যাপ্টারের নাম হচ্ছে বাইনোমিয়াল থিওরাম, অর্থাৎ বাংলায় বলে দ্বিপদী উপপাদ্য। আর দ্বিপদী উপপাদ্যের সূত্রটা কি? সূত্র হলো a plus x to the power n সমান লেখা যায় a to the power n nc1 a n minus 1 into x nc2 a n minus 2 into x square plus dot 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 ncr a n minus r x to the power r dot dot x to the power n। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে ধরো আমি যদি বলি a plus b whole square, এখানে a square plus 2ab plus b square, অর্থাৎ এখানে যে পাওয়ার থাকে সেই পাওয়ার যা পাওয়ারের সঙ্গে এক যোগ করলে টোটাল পদ সংখ্যা পাওয়া যায়। এখানে পদ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। দেখো পাওয়ার হলো 2, তার সঙ্গে এক যোগ করলে টোটাল পদ সংখ্যা পাওয়া যায়। তোমরা 9 10 এ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এগুলো শিখে আসছো যে a plus b whole cube এর সূত্রটা কি? a cube plus 3a square b plus 3ab square plus b cube। তো এখানে পাওয়ার 3 কিন্তু পদ কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। সুতরাং যদি এখানে পাওয়ার, ওই পাওয়ারটাকে আমরা n বলি, সূচক এই পাওয়ারটা যদি 13 হতো তাহলে আমার 14টি পদ থাকতো। যদি আমার এখানে 18 হয় তাহলে 19টা পদ হবে। তাহলে তোমরা মনে রাখবে এই যে a plus x, a একটা পদ, x একটা পদ, তাহলে এটা হলো দুইটি পদ, তার উপরে n, এর টোটাল পদ সংখ্যা কত আছে? n plus 1। আমি যদি এখানে 21 লিখতাম, n এর মান 21, তাহলে আমার 22টি পদ। যদি n এর মান লিখি 50, তাহলে 51টা পদ। যদি এখানে n এর মান লিখি 100, তাহলে আমার 101টা পদ। এটা মনে রাখবে। এবং এই সূত্রটি, এই যে এখানে যে আন্ডারলাইন করলাম ঢেউ, এই জিনিসটা, এটাকে বলা হয় জেনারেল টার্ম, বাংলায় বলে সাধারণ পদ। তাহলে সাধারণ পদ এটিকে r plus 1 তম পদ বলে। সাধারণ পদ মানেই হলো r plus 1 তম পদ সমান ncr a n minus r x to the power r। এটি এটা। এবং আধুনিক ম্যাথমেটিশিয়ানরা এই জিনিসটিকে এইভাবে লিখে রাখে tr plus 1 সমান ncr a n minus r x to the power r। এখানে এই যে t, এই t কে বলা হয় টার্ম, TERM, টার্ম মানে পদ। এই টিটা ছোট হাতে লিখলেও চলে, বড় হাতে লিখলেও চলে, বড় হাতে লেখাই উত্তম। এখন r plus 1, যদি tr plus 1 লেখো তাহলে আর বাংলায় তম, পদ এগুলো লেখা লাগে না। যেমন আমি যদি বলি t16, এর দ্বারা কি বোঝাচ্ছে? যে 16তম পদ। তাই 16তম পদের মধ্যে 15 যোগ 1, এই শেষের 1 বাদ দিলে যা থাকে সেটিকে বলা হয় r। তাহলে এখানে r মানে হলো 15। আমি এই কথাটি এইভাবে লিখতে পারতাম 16তম পদ সমান 15 যোগ 1 তম পদ। তাহলে মনে রাখবে যে এইভাবে লেখা আর এই যে লেখা একই কথা। তাহলে এখানে r মানে 15 আর এখানে r এটাও 15। আমি যদি বলি 22তম পদ, তাহলে 21 যোগ 1 তম পদ, এর শেষের ফর্মুলার 1 বাদ দিয়ে যা থাকে সেটিকে বলা হয় r। আমাদের এখানে দুই ধরনের বাইনোমিয়াল থিওরাম আছে, যে যদি এখানে 1 বাদে 2 থাকে বা 2x থাকে বা 4x স্কয়ার থাকে, যাই থাকে এটিকে বলবে a। এখানে যাই থাকুক সেটিকে বলবে x, আর এখানে যা থাকে সেটিকে বলা হয় n। যেমন আমি একটা উদাহরণ দেই, 4x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 4, তার পাওয়ার দিয়ে দিলাম 18।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, এই যে প্রথমে এখানে যা থাকবে এটিকে বলবে a, আর এখানে যাই থাকুক এটিকে বলবে x, আর এখানে যাই থাকুক সেটিকে বলবে n। তাহলে এই বাইনোমিয়াল থিওরামের অঙ্কগুলো করতে হলে you have to know four things, কি যে what is the value of a, what is the value of x, what is the value of n, and what is the value of r। এই চারটা জিনিস আমাদের শিখতে হবে। what is a, what is x, what is n, and what is r। আমি যেখানে বললাম এই যে একটা অঙ্ক সংযোজন করেছি, এখানে আমি দিতে পারি 2x³ দিতে পারি, আবার এখানে মাইনাস দিতে পারি, এখানে 18 না দিয়ে 29 দিয়ে দিতে পারি, 14 দিয়ে দিতে পারি। তাহলে তোমরা মনে রাখবে প্রথমে যা থাকে সেটিকে বলা হয় a, এখানে যাই থাকুক সেটিকে বলা হয় x, এখানে যাই থাকুক সেটিকে বলা হয় n, এবং what is r। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে এরকম একটা দ্বিপদ দিয়ে বললো যে এত এর বিস্তৃতিতে কয়টি পদ আছে 1 মার্কের জন্য। তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্ন 12টি থাকে, তার থেকে 10টি দিতে হয় 10 মার্ক, প্রতিটা 1 মার্ক করে। এরকম বললো এত এর বিস্তৃতিতে মোট কয়টি পদ আছে, তোমার লিখতে হবে 19টি পদ আছে। কারণ এখানে n মানে 18, তার সঙ্গে 1 যোগ করতে হয়। কেন 1 যোগ করতে হয় এই যে আমি এখানে বুঝালাম, a + 1² + 7 এটি তোমরা শিখে এসেছো। পাওয়ার যদি 2 থাকে তার সঙ্গে 1 যোগ করলে 1 2 3টা পদ আছে। পাওয়ার যদি 3 থাকে 1 2 3 4টা পদ আছে। অর্থাৎ এখানে যা n থাকে সেই n এর সঙ্গে 1 যোগ করলে টোটাল 55টা পাওয়া যায়। এখন আমার প্রশ্ন তোমাদের প্রশ্ন করতে পারতে যে what is r, r জিনিসটা কি। এখানে 19টা পদ আছে, তার আমি বললাম যে 12তম পদ বের করো। আচ্ছা তোমরা কল্পনা করো যে এখানে 19 তলা বিল্ডিং, এই 19 তলা বিল্ডিং এর 12তম পদ মানে 12 তলায় কি কি আছে। তাহলে 12তম পদ সমান লেখা যায় 11 যোগ 1 তম পদ, তম পদ। তাহলে এই 1 পদে যা থাকে সেটিকে বলা হয় r। তাহলে r মানে হলো 11। আমি যদি বলতাম 8তম পদ বের করো 8 স্টার, তাহলে 7 যোগ 1, ওই r মানে 7। শেষের 1 বাদে যা থাকে সেটিকে বলা হয় r। এখন তোমাদের যদি আমি বলি যে 3x² - 1/x টু দি পাওয়ার 11, তাহলে এখানে what is a, 3x² এটিকে বলবে a, what is x, এই মাইনাস সহ বলবে। অর্থাৎ তোমরা ইচ্ছা করলে এই লাইনটা লিখে নিতে পারো, এখানে সব সময় ফর্মুলা প্লাস। তাহলে এখানে 1/x টু দি পাওয়ার 11, এখানে a মানে 3x², এই ফর্মুলা প্লাস বাদে এখানে যাই থাকে এই মাইনাস সহ -1/x এটিকে বলবে x, আর এখানে এর মানে হলো 11। তাহলে এখানে কয়টি পদ আছে, 1 যোগ করো 12টি পদ আছে। এই জিনিসগুলো আমি আজকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ অঙ্কন করব। এখন দ্বিতীয় সূত্র হলো যদি a এর মান 1 হয়, তোমরা মনে রাখবে a এর মান যদি 1 হয় তাহলে 2 নম্বর সূত্র 1 + x টু দি পাওয়ার n। তাহলে এখানে এর এক্সপানশন হবে nc1 * x nc2 x² plus dot dot ncr x to the power r dot dot x to the power n। এই সূত্রটা তোমরা মনে রাখবে। এখানে আমার r + 1 তম পদ, আমি আবার বলছি এই r + 1 তম পদকে বলা হয় জেনারেল টার্ম, অর্থাৎ সাধারণ পদ। অর্থাৎ জেনারেল টার্মটা হলো এমন একটা টার্ম যেখানে r এর মান 0 বসালে প্রথম পদ পাওয়া যায়, তারপরে r এর মান 1 বসালে দ্বিতীয় পদ পাওয়া যায়। এখানে r এর মান 0 থেকে কাউন্ট করতে হয়, এবং তোমরা জানো যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। What is natural number? Every countable number is natural number. যে সমস্ত সংখ্যা আমরা গুনি তাকে স্বাভাবিক সংখ্যা বলে, এবং স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। কিন্তু এখানে r এর মান 0 বসাতে হয়, প্রথমে 0 থেকে শুরু হয়, 0 তারপর 1 2 3 4। এখানে বিশেষভাবে উল্লেখ্য r এর মান কোনোদিন ভগ্নাংশ হতে পারবে না,
এবং r এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না। you have to remember। তাহলে r plus 1 তম পদের সূত্র কি? NCR x to the power r, এবং এই জিনিসটাকে আবার এভাবে লেখা যায় TR plus 1 NCR x to the power r। আমি আবার বলছি r plus 1 তম পদ এভাবে লেখা, আর TR plus 1 মানে টার্ম r plus 1, এই টিটা ছোট হাতে লিখলেও চলে, বড় হাতে লিখলেও চলে, কিন্তু যদি এইভাবে লেখো তাহলে বাংলা তম পদ এটা লেখা কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমি এই দুইটা সূত্রই আমার যে দরকার হবে, ধরো আমি এই জাতীয় একটা অঙ্ক আমি করি, যে আমি বললাম যে একটা অঙ্ক দেখো 1 minus 1 by x to the power 10, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে a মানে যেহেতু 1, তাহলে 2 নম্বর সূত্র। x মানে কি? এখানে মাইনাস থাকার অধিকার নাই, সব সময় ফর্মুলা প্লাস, প্লাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে মাইনাস 1 বাই x এটাকে x বলবো। আমি যদি এখানে 2 বাই x লিখি, মাইনাস 2 বাই x লিখি, মাইনাস 2 বাই x কে x বলবে। যদি এখানে আমি প্লাস দিয়ে 1 বাই x স্কয়ার, ওই 1 বাই x স্কয়ার এ বলবে x। আর উপরে যা থাকে সেটিকে বলা হয় n। তাহলে এখানে n মানে হলো 10, তাহলে কয়টি পদ আছে? 11টি পদ আছে। তাহলে প্রশ্ন করলো এত এর বিস্তৃতিতে সপ্তম পদ নির্ণয় করো, এগুলো প্রশ্ন, এগুলো পরীক্ষায় থাকে, সপ্তম পদ নির্ণয় করো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু এখানে 1 আছে, তাহলে আমার এই সূত্রটি হবে 2 নম্বর সূত্র। তাহলে এর উত্তর দিচ্ছি আমি, হ্যাঁ, তাহলে দেখো 1 মাইনাস এত এর বিস্তৃতিতে কয়টি পদ আছে? এখানে 11টি পদ আছে, অর্থাৎ ধরো 11 তলা বিল্ডিং। এই 11 তলা বিল্ডিং এর যে লোক বা যারা 7 তলাতে বাস করে, অর্থাৎ সপ্তম পদ 7 আর 7th মানে 7 আর 7তম, এখানে কোনোদিন এক কথা না। তাহলে 7তম পদ অর্থাৎ 7 তলা বিল্ডিং এর, 11 তলা বিল্ডিং এর যারা সপ্তম তলাতে থাকে তাদের মান। তাহলে এত বিস্তৃতিতে সপ্তম পদ সমান 6 যোগ 1। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝতে পেরেছো যে এখানে ফর্মুলা 1 বাদে যা থাকে সেটিকে বলা হয় r। তাহলে এই বাইনোমিয়াল থিওরেম এর অঙ্কগুলো করতে হলে তোমার চারটা জিনিস জানতে হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n এন্ড হোয়াট ইজ r। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে n মানে 10, x মানে -1 বাই x, আর r কি? এই যে এখানে এই ক্ষেত্রে r হলো 6। যদি আমি এখানে বলতাম 8তম পদ, তাহলে একটা 7 যোগ 1। আমি যদি বলতাম 6তম পদ, তাহলে একটা 5 যোগ 1। সবসময় শেষের মান যোগ করতে হয়, সেই শেষের মান বাদে যা থাকে সেটিকে বলা হয় r। আর প্রথমে যা থাকে সেটিকে বলবা a, কিন্তু এখানে যেহেতু এর মান 1, তাহলে আমার 2 নম্বর সূত্রে অ্যাপ্লাই করব। যদি এখানে 1 টা থেকে 2 থাকতো, তাহলে a মানে 2 থাকতো। যদি 1 বাই x কিউব থাকতো বা শুধু x কিউব থাকতো, সেটিকে তোমরা a বলবে। ওকে, তাহলে সূত্র হলো NCR। তাহলে n মানে কত? 10। CR সূত্র লিখে নেওয়া লাগে না, কিন্তু হৃদয়ে রাখবো সবসময়। NCR, n মানে 10, C মানে কম্বিনেশন, পারমিউটেশন কম্বিনেশন তোমাদের সপ্তম অধ্যায়ে আছে, এটা তোমরা করবে। NCR, r মানে 6, x টু দি পাওয়ার r, x মানে তো x না, এই মাইনাস সহ বলবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 প্লাস ব্র্যাকেট দিয়ে -1 বাই x লিখে দিতে পারো। আর বড় হয়ে গেছে, ওগুলো লাগে না, x টু দি পাওয়ার r। এখন এই ক্যালকুলেশনটা করলে যে রেজাল্টটা হবে সেটাই হবে আমাদের সপ্তম পদ। কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ্য, আমাদের কিন্তু 11টা পদ আছে, 11টা টার্ম আছে। যেহেতু এর মানে হলো 10, তার সঙ্গে 1 যোগ করলে টোটাল পদ সংখ্যা পাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তোমাদের আসলো 1 1 বাই x টু দি পাওয়ার 10, এই বিস্তৃতিতে কয়টি পদ আছে? তখন তোমরা বলবে 11টি পদ আছে। এইগুলো পরীক্ষায় থাকে। এখন আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি যে
এখানে 10 এর থেকে যদি 6 বিয়োগ করলে ছোট হয় তাহলে আমরা বিয়োগ করে নিতে পারি। তা 10 এর থেকে 6 বাদ দিলে কত হলো 4। আর এখানে মাইনাসের পর যদি কখনো জোড় হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়। যদি এখানে 5 থাকতো তাহলে কিন্তু আমরা সামনে একটা মাইনাস হয়ে যেত। যদি এখানে 61 থাকতো বিজোড় তাহলে মাইনাস হতো। যদি 66 বা 62 বা 100 বা 106 থাকে তাহলে প্লাস হয়ে যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই 10 এর থেকে 6 বাদ দিলে যেহেতু প্রমাণ কমিয়ে যায় 4 তাহলে করে নিতে পারবো। তা 10C4 এই কথাটির অর্থ হলো যে 10 তলা থেকে 4টা স্টেপ নিচে নামবে। তাহলে 10 গুণ 9 গুণ 8 গুণ 7। আর যে 4 তলা আছে সে কি হবে 4 গুণ 3 গুণ 2 গুণ 1 ইনটু x টু দি পাওয়ার 6। তাহলে এটা কাটাকাটি করো যে এখানে এই 4 দুগুণা 8, এই 2 2 কাটা 3 3 কাটা 3 7 21, তাহলে 210 বাই x টু দি পাওয়ার 6 এটাই হবে অ্যানসার। এখন তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করার পারমিশন আছে, যদি একটু না দেখিয়ে সরাসরি এখান থেকে এটি লিখে দাও তাও পরিমাণ পাবে। এই অঙ্কগুলো যারা ইন্টারমিডিয়েট সায়েন্সে পড়ে তাদেরও এই বাইনোমিয়াল থিওরাম, এই বাইনোমিয়াল থিওরামে এখন ইন্টারমিডিয়েটের নাম দিয়েছে বাইনোমিয়াল এক্সপানশন, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি সেটাই বিবিএ অনার্স যারা পড়ো সেকেন্ডারে তাদের ব্যবসায় গণিত অর্থাৎ বিজনেস ম্যাথে নাম দিয়েছে বাইনোমিয়াল থিওরাম, একই কথা। তাহলে এটাই উত্তর। আর এখানে একটি কথা আমি বলে দেই যে কোন ম্যাথমেটিশিয়ান 1 গুণ 2 গুণ 3 গুণ 4 লেখে, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 4 এটির পরিবর্তে আমরা 4 গুণ 3 গুণ 2 গুণ 1 অথবা ফ্যাক্টরিয়াল 4 সমান 1 গুণ 2 গুণ 3 গুণ 4 লিখতে পারি। ওকে, এখন আমি এই অধ্যায়ে বেশ কিছু অঙ্ক কম্পিউটারাইজড করেছি, সেগুলো তোমাদের আমি ধারাবাহিকভাবে সেগুলো দেখাবো। সেগুলো দেখলে ওর বাইরে কোনোদিন কোনো প্রশ্ন থাকে না। সেজন্য আমি এই কথাটি সবসময় বলে থাকি যে ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। তোমরা সূত্র বুঝে শুনে দেখে মুখস্থ করবে, তাহলে যে কোনো অঙ্ক পারা যায়। একই কথা, ধরো একটি টার্ম দিলাম আমি a প্লাস x টু দি পাওয়ার n। আমি এটির উদাহরণ এরকম দিতে পারি 3x স্কয়ার প্লাস 1/4x কিউব টু দি পাওয়ার 18। তাহলে আমার প্রশ্ন করলো, এখন আমি তোমাদের আলোচনা করছি যে একটি বাইনোমিয়াল এক্সপেনশনের অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ কিভাবে বের করা হয়। এটাই অনেক প্রায় প্রতি বছরই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এগুলো থাকে। আর x বর্জিত পদ, x বর্জিত কথার অর্থ হলো যেখানে x থাকে না বা x মুক্ত বা কনস্ট্যান্ট টার্ম। x বর্জিত, x মুক্ত বা ধ্রুবক পদ এক কথা, এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় থাকে। আমি এখন আলোচনা করছি যে মধ্যপদ কিভাবে বের করা হয়। কয়টা মধ্যপদ আছে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দিয়ে দিতে পারে যে এই বিস্তৃতির কয়টি মধ্যপদ আছে। যদি একটি হয় তাহলে লিখবে একটি, যদি দুইটি থাকে তাহলে দুইটি। মিডল টার্ম মানে মাঝখানের যে টার্মটা থাকে সেটাকে বলা হয় মিডল টার্ম। তাহলে আমি যদি এই সূত্রের সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে এখানে n মানে হলো 18, 3x স্কয়ার মানে হলো a, আর x মানে হলো 1/4x কিউব। যদি আমি এখানে মাইনাস দিয়ে দেই তাহলে মাইনাস সহ বলবে x মানে হলো মাইনাস 1/4x। তাহলে তোমরা মনে রাখবে যে কোন একটা বাইনোমিয়াল এক্সপেনশনের বা বাইনোমিয়াল থিওরামের n এর মান যদি জোড় হয় তাহলে তোমরা লিখে রাখো n জোড় হলে, জোড় ইভেন এবং যুগ্ম এক কথা। অর্থাৎ n কি, n যদি 8 হলো, 8 একটা জোড় সংখ্যা। হোয়াট ইজ ইভেন নাম্বার? যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার, কোনো অবশিষ্ট বা ভাগশেষ থাকে না, সেটাকে বলা হয় জোড় সংখ্যা। 2 4 6 8 10 12 তারপরে 98 500 এগুলোকে বলা হয় জোড় সংখ্যা। অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে যদি কোনো রিমাইন্ডার না থাকে। এবং n যদি জোড় সংখ্যা হয়, জোড় হয়, n জোড় হলে তখন মধ্যপদ হয় একটি। কি যদি শুনে নাও, দেখো এখানে n মানে হলো উপরে যে সূচক, এই সূচক হলো
18 একটা যোগ, কিন্তু তার সঙ্গে মনে মনে আমি বলছিলাম না যে মনে মনে এক যোগ করলে টোটাল পদ সংখ্যা পাওয়া যায়। তাহলে এই দ্বিপদী বিস্তৃতি আমার 19টি পদ আছে, অর্থাৎ দম নিবা 18 যোগ তার সঙ্গে মনে মনে এক যোগ করে নাও, যোগ করলে কি 19। এখন ডিসিশন নাও যে 19 এটা কি জোড় না বেজোড়। 19 যেহেতু বেজোড়, বেজোড় হলে মধ্যপদ হলো একটা হয়, সেই মধ্যপদ আমরা নির্ণয় করি। এ যদি জোড় হয় তাহলে লেখো মধ্যপদ সমান। কোন কোন ম্যাথমেটিশিয়ান ওই 18 আর 1 যোগ করে 19 ধরে যেভাবে করেন সেটাও সেভাবে করা যায়। আমি সেই সূত্র অ্যাপ্লাই করছি না। আমি তোমাদের বলেছি যে বাইনোমিয়াল থিওরামের অঙ্কগুলো করতে হলে তোমার চারটা জিনিস জানতে হবে। হোয়াট ইজ a, হোয়াট ইজ x, হোয়াট ইজ n এন্ড হোয়াট ইজ r। এই চারটা জিনিস জানবে। এখন n মানে হলো 18, তার সঙ্গে 1 যোগ করলে যা হয় 19, সেটা হলো টোটাল পদ সংখ্যা। অনেক প্রফেসর ওই টোটাল পদ সংখ্যা ধরে করেন, আমি সেভাবে করছি না, আমি n ধরে করছি। তা n যদি জোড় হয় তাহলে আমার মধ্যপদ হবে একটি, কারণ হচ্ছে এই n যোগ তার সঙ্গে 1 যোগ করে বেজোড় হয়ে গেল, বেজোড় হলেই মধ্যপদ হয়, কিন্তু আমরা বিজোড় আমরা মুখে মনে মনে হৃদয়ে রাখবো। তাহলে মধ্যপদ সমান l/2 প্লাস এততম পদ। এখন তোমরা n এর মান কত? 18, 18 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়? 9 যোগ 1 তম, তাহলে 9 আর 1 10তম পদ হলো আমার। তখন কি হয়? মধ্যপদ হবে। এভাবে তোমাদের মনে রাখতে হবে। n যদি বিজোড় হয়, আমি সূত্রটা লিখে দিচ্ছি, n বিজোড়, তাহলে আমি এখানে 18 না দিয়ে এখন আমি একটা উদাহরণ দেই। 4x³ - 1/x টু দি পাওয়ার 11। 11, তাহলে আমার এই 11 কি বিজোড়। তাহলে n বিজোড় হলে, n যদি বিজোড় হয় তার সঙ্গে মনে মনে হৃদয়ের 1 যোগ করে নাও, তাহলে 11 আর 1 যোগ করলে কত হয়? 12। এখন তুমি হৃদয়ের ডিসিশন নাও যা 12 হলো, 12 হলে 12 যেহেতু জোড়, তাহলে আমার মধ্যপদ দুইটা। তাহলে দেখো n বিজোড় হলে দুটি মধ্যপদ, তখন প্রথম মধ্যপদ সমান হবে n+1/2 তম পদ। এই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এবং দ্বিতীয় মধ্যপদ, এই অঙ্কগুলো ইন্টারমিডিয়েট লেভেলেও আছে। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সায়েন্সে পড়ো তাদের 5.1 এ হুবহু এই অঙ্কগুলো আছে। তাহলে এর বিজোড় হলে বা অযুগ্ম হলে বা অড হলে তখন দুইটি মধ্যপদ থাকে, তখন প্রথম মধ্যপদের সূত্র হলো n+1/2 তম পদ, এবং দ্বিতীয় মধ্যপদ হবে তার সঙ্গে 1 যোগ করতে হয়। আমি তো এখানে যোগ 1 দেই, 2 লসাগু 2 ভাগে 2 এর একটি, সরাসরি আমরা লিখি n+3 বা এততম পদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে n+3/2 লিখতে পারো, অথবা দেখো n+1/2 যোগ 1। আমি আবার বলছি, n+1/2 যোগ 1 অততম পদ। এই জিনিসগুলোই আমাদের দরকার হবে। আর আরেকটি কথা তোমাদের আমি বলে দেই যে বললামই তো x বর্জিত কথাটার অর্থ হলো যেখানে x এর পাওয়ার 0, অর্থাৎ আমার x মুক্ত, x বর্জিত, এগুলো এক কথা। আর একটা জিনিস তোমাদের দরকার হবে, কোএফিসিয়েন্ট, সহগ। আমি দুষ্টামি করে বলি সাথীকে সহগ বলা হয়। যেমন ধরো 4x³ যে এই x³ এর সঙ্গে যা আছে সাথী, সাথে যে থাকে তাকে বলা হয় সহগ। এই যে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। আমি আবার বলছি কোএফিসিয়েন্ট, কিন্তু তোমরা ম্যাট্রিক্স নির্ণয়কে শিখেছো, সেখানে সহগুণক, সেটা কোফ্যাক্টর। কোফ্যাক্টর আর কোএফিসিয়েন্ট এক কথা না। সহগ ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, আর সহগুণক সেটি হলো কোফ্যাক্টর। আমি যদি বলি x², x² এর সাথে কিছুই নাই, মানে মনে মনে 1 আছে, এই 1 কে বলা হয় x² এর সহগ। আমি আবার বলছি কিছুই নাই, মানে আমি যদি বলি 4px³ তাহলে এখানে x³ এর সহগ কি? x³ বাদে যা থাকে সেই সাথীকে
অর্থাৎ সাথে যা থাকে সেটিকেই বলা হয় আমাদের সহগ। এটি মনে রাখবে। আর এই চ্যাপ্টারে আমাদের একটি আছে যে একটি টপিক, সেটি হলো প্যাসকেলস ত্রিভুজ সূত্র। এই প্যাসকেল একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, ওনার এই প্যাসকেলস ত্রিভুজ সূত্র আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসে পড়ানো হয় না, কিন্তু প্যাসকেলস যে ত্রিভুজের সূত্রের সাহায্যে একটা বাইনোমিয়াল এক্সটেনশনকে বিস্তৃতি করা যায়, সেটি আমরা প্যাসকেলস ত্রিভুজের সাহায্যে করা যায়। সেটি ইন্টারমিডিয়েট লেভেলের যারা সায়েন্সে পড়ে তাদের আছে, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, কিন্তু তোমাদের এই অনার্সে সিলেবাসে সেটি নাই, কিন্তু অনেক বইতে ওটা সংগ্রহ করেছে। এখন আমি এই যে সূত্রগুলো বললাম, আই ডু বিলিভ আমার স্নাতক শিক্ষার্থীরা তোমরা যে সূত্রগুলো ভালোভাবে বুঝে থাকো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো তাহলে এই ব্যবসায় গণিত অর্থাৎ বিজনেস ম্যাথমেটিক্স এর ষষ্ঠ অধ্যায় এই বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী উপপাদ্যের এই চ্যাপ্টারের যে অঙ্কই সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বড় প্রশ্ন যাই আসুক না কেন, 5 মার্কের জন্য বা 4 মার্কের জন্য বড় প্রশ্ন যাই আসুক না কেন, এই অঙ্কগুলো যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। আমি এই চ্যাপ্টারের বিভিন্ন বই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অঙ্কগুলো বিগত 10-12 বছরে পরীক্ষা এসেছে সেই অঙ্কগুলোর সংক্ষিপ্ত এবং বড় প্রশ্নগুলো আমি কম্পিউটারাইজ করেছি, সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দেব এবং এটি তোমরা ভিডিও থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো বা বারবার প্র্যাকটিস করবে। আমার বিশ্বাস এই চ্যাপ্টারে যে অঙ্কই আসুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবে। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই যে বোর্ডে যে জিনিসগুলো এতক্ষণ আলোচনা করেছি সেই জিনিসগুলোই এখন আমি তোমাদের আলোচনা করব এবং কম্পিউটারাইজড এই নোটগুলো তোমরা যদি সিস্টেমেটিকভাবে অনুকরণ করো, প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক তোমরা অ্যান্সার দিতে পারবে। তাহলে এই চ্যাপ্টারের আজকের ক্লাস শেষে যা যা তোমরা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, সেটি হলো দ্বিপদী রাশি, দ্বিপদী উপপাদ্য, দ্বিপদী বিস্তৃতিতে সাধারণ পদ, মধ্যপদ, মিডল টার্ম ইংরেজিতে বলে, সমুদ্রবর্তী পদসমূহ, দ্বিপদী রাশির সহগ সমূহের গুণাবলী, একসংখ্যাত সংজ্ঞা, প্রয়োগ ও সমস্যার সমাধান। আমি বোর্ডে কিছুক্ষণ আগে এই জিনিসগুলোই তোমাদের আমি শিখিয়েছি, যে কনস্ট্যান্ট কোনগুলো, তারপরে কোনগুলোকে ভেরিয়েবল বলে। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে এই জাতীয় প্রশ্নগুলো তোমাদের থাকে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। যে দ্বিপদী উপপাদ্যের প্রবর্তক কে? এর উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। ওকে, 1 মার্ক পেয়ে গেলে। এটাও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে তোমরা ব্যবসায় গণিত বিজনেস ম্যাথমেটিক্স যে পরীক্ষা, সেই পরীক্ষায় এই প্রশ্নটা একবার এসেছিল 1 মার্কের জন্য। দ্বিপদী উপপাদ্যের বর্ণনা দাও, অর্থাৎ দ্বিপদী উপপাদ্যটি লিখো, যা আমি কিছুক্ষণ আগে বোর্ডে লিখেছি। a plus x to the power n সমান a to the power n plus nc1 a n minus 1 into x plus nc2 a n minus 2 into x square plus dot 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 ncr a n minus r x to the power r plus dot 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 plus x to the power n। এই যে টার্মটি, এটিকে বলা হয় সাধারণ পদ। যেহেতু 1 মার্কের জন্য বলছে দ্বিপদী উপপাদ্যটির বর্ণনা দাও, এই কথাটির অর্থ হলো যে উপপাদ্যটি লিখো, বিবৃত করো বা বর্ণনা দাও। একে দ্বিপদী রাশি কাকে বলে? যে সকল বীজগাণিতিক রাশিতে 2টি পদ বিদ্যমান সে সকল রাশিকে দ্বিপদী রাশি বা বাইনোমিয়াল এক্সপ্রেশন বলা হয়। আমি উদাহরণ দিয়েছি a plus x,
এক্স মাইনাস 4y, এক্স প্লাস ওয়াই, এগুলো দুটি করে পদ আছে। এগুলো পরীক্ষা আসে। এ প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সাধারণ পদ কত, এটা একটি লিখে দেবে। এন সি আর এ এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এক পেয়ে গেলে। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর সাধারণ পদ কত, অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে। বিস্তৃতির কথাটা অবশ্যই বিস্তৃতি বুঝায় এগুলো। এর উত্তর হবে এন সি আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক পেয়ে গেলে। এগুলো প্রতিটায় 1 মার্ক থাকে। এ মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর সাধারণ পদ কত, তাহলে এখানে তোমরা এই সমান চিহ্নটা দেওয়ার দরকার নাই। এখানে উত্তর হবে, যেহেতু আমার এক্স এর জায়গা মাইনাস এক্স আছে, তাহলে আমার এখানে সামনে একটা -1 টু দি পাওয়ার আর লিখে দিতে হবে। কাজে মাইনাস এক্স টু দি পাওয়ার আর, এটাকে ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার আর ইন্টু -1 টু দি পাওয়ার আর হয়। 7 নম্বর কোয়েশ্চেন, যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এন এর সাধারণ পদ কত। এখানেও এই 5 নম্বরটার মতোই সামনে একটা -1 টু দি পাওয়ার আর ইন্টু এন সি আর এক্স টু দি পাওয়ার লিখে দিতে হবে। কোন দ্বিপদী রাশির সূচক যদি 5 হলে পদ সংখ্যা কত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি কিছুক্ষণ আগেই বলেছি, কোন দ্বিপদী রাশির সূচক, সূচক মানে এই পদ, অর্থাৎ এন এর মান যদি 5 হয়, তাহলে তার সঙ্গে 1 যোগ করতে হয়। পদ সংখ্যা কত, উত্তর হবে 6। আমি এখানে নমুনা হিসাবে আমি সূচক 5 লিখেছি, সেই জন্য 1 যোগ করে 6 হলো। যদি আমি লিখতাম কোন দ্বিপদী রাশির সূচক 15, তাহলে হতো 16। যদি লিখতাম 8, তাহলে তার সঙ্গে 1 যোগ করে 9। এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন এর বিস্তৃতিতে এন ধনাত্মক বিজোড় হলে মধ্যপদ কয়টি এবং কততম, এটা আমি বলেছিলাম। এন এর মান যদি বিজোড় হয়, তাহলে এন এর মানের সঙ্গে 1 যোগ করো, তাহলে জোড় হয়ে গেল। যদি জোড় হয়, তাহলে মনে মনে ডিভিশন নিবা যে 1 যোগ করার পরে ডিভিশন নিবা যে জোড়, সুতরাং আমার মধ্যপদ 2টি। তাহলে এখানে বলছে মধ্যপদ কয়টি, উত্তর লিখবে মধ্যপদ 2টি। প্রথম মধ্যপদের সূত্র হলো n প্লাস 1/2 তম পদ, এবং দ্বিতীয় মধ্যপদ এর সূত্র হলো n প্লাস 3/2 তম পদ। এখানে n প্লাস 3/2 কেন হলো, এই যে এর সঙ্গে 1 যোগ করলে। এখানেও দেখো 10 নম্বর, খুব ইম্পর্টেন্ট, এটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একবার এসেছিল। এক্স স্কয়ার প্লাস 1/x² 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে মধ্যপদ কয়টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে ম্যাথমেটিক্সে 2n প্লাস 1 এটিকে সবসময় বিজোড় সংখ্যা বলা হয়। আচ্ছা, এর মান তুমি 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 4 ধরো, 5 ধরো, যাই ধরো না কেন, আমাদের এন এর মান এখানে যদি আমি 1 ধরি, 2 একে 2 1 3 3 দেহ বিজোড় আছে। এন এর মধ্যে আমি 7 ধরি, 7 ধরে 14 1 15 বিজোড় আছে। সেজন্যই বিজোড় সংখ্যাকে সূচিত করা হয় 2n প্লাস 1 দ্বারা, আর জোড় সংখ্যাকে সূচিত করা হয় 2n দ্বারা। এটি মনে রাখবে। এখন যদি তোমাদের প্রশ্ন আসে যে 0 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তোমরা বলবে 0 জোড় সংখ্যা। তো এখানে আমার 2n প্লাস 1 যেহেতু বিজোড়, তার সঙ্গে মনে মনে হৃদয়ের 1 যোগ করতে হয়, তাহলে জোড় হয়ে গেল। জোড় হলেই মধ্যপদ 2টি হয়, সেজন্য উত্তর হবে 2টি। ওকে, মনে রাখবে। আমি এখানে এই 2n প্লাস 1 না দিয়ে যদি শুধু 2n দিতাম, তাহলে আমার মধ্যপদ হতো 1টি। কেন, 2n হলো জোড় সংখ্যা, তার সঙ্গে মনে মনে 1 যোগ করলে বিজোড় হয়ে গেল। বিজোড় হলেই মধ্যপদ। আবার টোটাল পদ সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে মধ্যপদ হয় 1টি। এই কথাগুলোই আমি কিছুক্ষণ আগে তোমাদের বোর্ডে দেখিয়েছি, যে NCR সমান ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। NCN মানে 1, এই সূত্রগুলো আমি এতক্ষণ বুঝিয়েছি। এই সূত্রটি তোমরা মনে রাখবে যে NCR সমান NCR প্রাইম হলে r সমান r প্রাইম লেখা যায়, অথবা r প্লাস r প্রাইম সমান n। এই সূত্রগুলো আমার দরকার হবে। আর আমি বলেছি যে দ্বিপদী উভয়দের বা বাইনোমিয়াল থিওরামের অঙ্কন করতে হলে আমার 4টা জিনিস জানতে হবে। হোয়াট ইজ a, হোয়াট ইজ x, হোয়াট ইজ n এন্ড হোয়াট ইজ r। এই 4টি জিনিস যদি কোনো শিক্ষার্থী ভালো মতো বুঝে থাকে, তাহলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। এখানে 2x² প্লাস 1/4x³ টু দি পাওয়ার 16, তাহলে এখানে n মানে 16, a মানে
2x² আর x মানে 1/4x3। এখানে সেরকম আমি মাইনাস দিয়ে দিছি, এই মাইনাস সহ -1/3x² হলো আমার x। এখানে a মানে 1, সুতরাং আমার দ্বিতীয় কাইন্ডের অঙ্ক, a মানে 44, x মানে -1/x। আর এটিকেই প্যাসকেলস ট্রায়াঙ্গেল এটি বলা হয়। এটা অনার্সের জন্য, যারা অনার্স পড়ো, দ্বিতীয় বর্ষে বিবিএ অনার্স দাদা দ্বিতীয় বর্ষে, তাদের এই প্যাসকেলস ট্রায়াঙ্গেল এটি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে সিলেবাসে আছে। এবং অবশ্য তোমাদের ব্যবসায়িক গণিতের যে বিভিন্ন লেখকরা বই লিখেছেন, সেখানে কোনো কোনো বইতে প্যাসকেল ট্রায়াঙ্গেল এটি দিয়ে দিয়েছে, সেই জন্য আমি এখানে সূত্রটি লিখে রেখেছি, কিন্তু এই অঙ্কগুলো তোমাদের দরকার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই অধ্যায় 6ষ্ঠ অধ্যায়ের অনুশীলনী 6 দ্বিপদী উপপাদ্যের অঙ্কগুলো করতে হলে যে সূত্রগুলো দরকার হয়, সেই সূত্রগুলো আমি এতক্ষণ বোর্ডে আলোচনা করেছি। সেটাই তোমরা আবার এখানে ভিডিও থেকে তোমরা স্পষ্টভাবে দেখে নিতে পারো যে a + x⁴n এই সূত্রটা এটি, এখানে r+1তম পদ, tr+1 একই কথা, 2 নম্বর সূত্রটা আমি বলেছি। আবার এখানে মধ্যপদ যদি n জোড় হয়, আবার মধ্যপদ যখন n বিজোড় হয়, এই সূত্রগুলো জানলে এই চ্যাপ্টারের যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে। আমি বিগত বছরগুলোতে যে অঙ্কগুলো এসেছে সেগুলো আমি এখানে কম্পিউটারাইজডভাবে করেছি। যেমন এখানে বলছে এত এর বিস্তৃতিতে x⁴16 এর সহগ নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের বুঝে নিতে হবে, এখানে a মানে x², x মানে -2x, আর n মানে 10। তাহলে এখানে কয়টি পদ আছে? 11টি পদ আছে। অ্যান্ড বলছে এটাকে এক্সপান্ড করলে, এক্সপানশন মানে বিস্তৃতি করলে একটা জায়গায় x⁴16 আসবে, তার সহগ চেয়েছে। সহগ মানে কোএফিসিয়েন্ট, অর্থাৎ x⁴16 এর আগে যা আছে সেটা উত্তর চেয়েছে। আমরা করবো কিভাবে? এটা ফার্স্ট কাইন্ডের অঙ্ক, যেহেতু a মানে x², x মানে -2x, আর n মানে 10, সুতরাং আমি লিখব, মনে করি x² - 2x⁴10 এর বিস্তৃতির r+1তম পদে x⁴16 আছে, এটা লিখে নেবে। এখন এই r এর মান আমি বের করার পরে যা হবে তার সঙ্গে যদি 1 যোগ করি, তাহলে তততম পদে x⁴16 আছে, এটা জানা যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো এসএসসি লেভেলে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ো, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 5.1 প্রশ্নমালায় হুবহু এই অঙ্কগুলো আছে, তাদের উপকার হবে। r+1তম পদ সমান সূত্র NCR an - r x⁴r। এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে, কিন্তু সূত্র এখানে লেখা লাগে না। এখানে n মানে 10, সুতরাং সরাসরি 10 লিখে দেবে। হোয়াট ইজ r? এই 1 বাদে যা থাকে সেটাকে বলা r। হোয়াট ইজ a? a মানে x², n - r, n মানে 10 - r, আর x⁴r, x মানে এখানে -2x, সেজন্য আমি এখানে -2x⁴r লিখলাম। এই জাতীয় অঙ্ক লক্ষ লক্ষ অঙ্ক তৈরি করা যায়। আমি এখানে 10 আছে, দিয়ে দিলাম 12, আরেকটা অঙ্ক হয়ে গেল। এখানে আছে -2x, দিয়ে দিলাম +4x, আরেকটা অঙ্ক হয়ে গেল। এখানে আছে x², দিয়ে দিলাম 4x², আরেকটা অঙ্ক হয়ে গেল। সুতরাং এই অঙ্কগুলো তোমরা নিয়ম শিখবে। আমি আবার বলছি যে ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। কোনো শিক্ষার্থী যদি সূত্রগুলো ভালো মতো বুঝে, শুনিয়ে, দেখে প্র্যাকটিস করে, তাহলে যে কোনো অঙ্কই আসুক না কেন, ফিগার সেন্স করে দেখুক না কেন, তোমরা করতে পারবে। তো এখন আমি ক্যালকুলেশন করি। এখানে 10CR x এর পর 2, তারপর 10 - r গুণ করো, তো x⁻20 - 2r। আর এখানে যেহেতু -1 আছে, মাইনাস আছে, সেই জন্য এই আর জোড় না বিজোড় আমরা জানি না, সেজন্য -1 লিখতে হয়, আর 2 x⁴r। এরপরে তোমরা জানো গুণের সময় পর যোগ হয়, x আর x মিলে x হলো এই 20 - 2r প্লাস r, এখানে আমি সরাসরি লিখে দিয়েছি x⁻20 - r। অর্থাৎ তোমরা মনে রাখবে গুণের সময় পর যোগ হয়, এই x মিলে x আছে, 20 - 2r প্লাস r। এখন দেখো অঙ্ক না করেই বলা যায় r এর মান কত। দেখো এখানে আছে x এর পর 20 - r, তাহলে r এর মান কত বসাইলে 16 পাওয়া যায়। 20 থেকে কত বাদ দিলে 16 হয়? 16 হয়।
4 বসাইলে তাহলে এখানে বোঝাই যাবে যে আর এর মান 4 হবে অঙ্ক না করে। কিন্তু সেটা করতে হবে কিভাবে, দেখিয়ে দিতে হয় যে যেহেতু এ পদটিতে x⁻16 আছে, অতএব এখানকার x এর পাওয়ার, এই যে x এর পাওয়ার 20 মাইনাস r সমান এখানকার x এর পাওয়ার 16, সেই 16টা লিখতে হয়। তাহলে এখান থেকে আমরা আর এর মান 4 পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এর মান যদি 4 হয়, 4 আর এই যে এখানে 1 যোগ করো তাহলে 5। সেজন্য এখানে কোনো ম্যাথমেটিশিয়ান লেখেন 4 যোগ 1 তম পদ অর্থাৎ 5তম পদ। আমি সরাসরি 4 আর এই যে এখানে আমি বলি হৃদয়ের 1, এই 1 আমি যোগ করলাম, তাহলে 4 এর 1 5 অর্থাৎ পঞ্চম পদে অর্থাৎ 5তম পদে x⁻16 আছে এবং x⁻16 এর সহগ হবে, আমি কিছুক্ষণ আগেই বলেছি, সাথীকে সহগ বলা হয়। অর্থাৎ এই যে এখানে আর এর মান যদি 4 বসাই তাহলে x⁻20 থেকে 4 বাদ দিলে x⁻16 এর সহগ হবে এই যে আগে যে জিনিসগুলো থাকে, এই জিনিসগুলোকে বলা হয় সহগ। সেজন্য আমি এখানে লিখেছি 10c4 ইন্টু -1 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। এটা এখন ক্যালকুলেশন করেছি। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16, আর -1 এর পাওয়ার যদি জোর হয় তাহলে বাদ হয়ে যায়, কিন্তু বিজোড় হলে সামনে মাইনাস দিতে হয়। আর 10c4 এই জিনিসটি তোমরা দেখাইতেও পারো অথবা ক্যালকুলেটরে করতে পারো, দুইটাই রাইট। আমি দেখিয়ে দিয়েছি 10c4 কথাটির অর্থ হলো যে 10 এটি 4টা স্টেপ নিচে নামবে, তাহলে 10 গুণ 9 গুণ 8 গুণ 7, আর এই 4 সেও 4টা স্টেপ, 4 গুণ 3 গুণ 2 গুণ 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কোনো ম্যাথমেটিশিয়ান নিচে এখানে লেখে ফ্যাক্টরিয়াল 4 মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4, আমি লিখেছি 4 গুণ 3 গুণ 2 গুণ 1। এতে অসুবিধা নেই, ক্যালকুলেশন করে 3360 এটা হবে উত্তর। এখন এখানে যে অঙ্কটি আছে, এই অঙ্কটিও খুবই বোর্ডে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসেছে যে 1 প্লাস x টু দি পাওয়ার 24, তাহলে এখানে 25টি পদ আছে। বিস্তৃত 2টি ক্রমিক পদ নির্ণয় করো যাদের সহগের অনুপাত 4:1। আমি বলে দিই, ক্রমিক কথাটির অর্থ হলো কনসিকিউটিভলি, মানে পরপর, সাকসেসিভ, বাই রোটেশন। তাহলে একটি পদ যদি r+1 হয় তাহলে ক্রমিক কথাটার অর্থ হলো পরপর, তাহলে তার পরের পদটি হবে r+2। এইভাবে 2 নম্বর সূত্র দিয়ে অঙ্কটা আমি করেছি। তোমরা ভিডিও থেকে দেখে নিও, এটা প্র্যাকটিস করবে। অনেক বড় অঙ্ক, আমার আরও অনেক কথা বলতে হবে বিধায় আমি এটা বুঝালাম না। এখন এই অঙ্কটি অনেকবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে যে 1 প্লাস x টু দি পাওয়ার 44 মানে 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুইটি সমান হলে x এর মান নির্ণয় করা। এই অঙ্কটি ঢাকা বোর্ডেও মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডেও অনেকবার এসেছে, ঢাকা বোর্ডে এসেছে অনেকবার। এখানে তোমরা প্রথমে যেহেতু 1 আছে তাহলে মনে রাখবে, যেহেতু প্রথমে 1 আছে সুতরাং এই একটি 2 নম্বর সূত্র হবে। এখানে x মানে x আর এর মানে কি 44, তাহলে কয়টা পদ আছে? 45টি পদ আছে, মনে রাখতে হবে। এগুলো তোমার একমাত্র দিন দেবে কয়টি পদ আছে, বলবে 45টি পদ আছে এক যোগ করার পরে। বলছে এই বিস্তৃতিতে 21তম ও 22তম পদ দুইটি সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে এত এর বিস্তৃতিতে 1 প্লাস x টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম পদ সমান কি লেখা যায়? 20 যোগ 1তম পদ সমান NCR x টু দি পাওয়ার r। ওই সূত্র লেখা লাগে না, কিন্তু তোমার হৃদয়ে মনে রাখতে হবে n মানে কত? 44। CR, আর কাকে বলা হয় বলে দিয়েছি, এই যে শেষের 1 বাদে যা থাকে সেটাকে বলা হয় r, x টু দি পাওয়ার r, r মানে হলো এখানে 20। সুতরাং আমি আমার স্নেহাস্পদ শিক্ষার্থীদের আবার বলে দিচ্ছি যে এই দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরাম বা দ্বিপদী বিস্তৃতি, বাইনোমিয়াল এক্সপানশন, এই চ্যাপ্টারে অঙ্কগুলো করতে হলে তোমার দুটি সূত্র দরকার হবে, a প্লাস x টু দি পাওয়ার n অথবা 1 প্লাস x টু দি পাওয়ার n। মাইনাস থাকলে ওই মাইনাস x এর সঙ্গে নিয়ে যাবে। আর আমি বলে থাকি যে 4টা জিনিস তোমাদের শিখতেই হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a, what is the value of x, what is the value of r, and what is the value of n। a, x, n এবং r এটা জানতে হবে। এরপরে 22তম পদ
তাহলে 21 যোগ 1 এই 21 মানে হলো আর। সূত্র কি এনসিআর, তাহলে এন মানে 44। আমি এখানে 44 না দিই, যদি 88 দেই, যদি 65 দেই, যদি 20 দেই, যদি 10 দেই, এরকম হাজার হাজার অঙ্ক তৈরি করা যায়। এভাবে আমি প্রশ্ন মতে এই 21তম 22তম পদ সমান, আমি সমান লিখলাম। লিখে আমি আজকে তোমার এই ক্লাসের শুরুতেই বলে দিয়েছি যে এনসিআর, এখানে এন মানে হলো 44, সি আর আর মানে হলো 20, তাহলে আমার সূত্র ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সূত্রগুলো কিন্তু আমি বলে দিয়েছি, এবং এই কথাটি আমি সবসময় শিক্ষার্থীদের বলে থাকি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। তো এখানে এর মানে 40 আর আর মানে হলো 20, এখানে এর মানে 40 আর 21 মানে হলো আর। আর এখানে x টু দি পাওয়ার 20, x টু দি পাওয়ার 21, x টু দি পাওয়ার 20 দিয়ে ভাগ করলে এখানে x থাকে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 44 থেকে 20 বাদ দিলে 24, 44 থেকে 20 বাদ দিলে 23। এবং এই কথাটি আমি শিখিয়েছি যে 24 এর ফ্যাক্টরিয়াল মানে 24 গুণ 23 গুণ 22 গুণ 21 ডট ডট 1 পর্যন্ত। কিন্তু আমি অঙ্কটার করার স্বার্থে ফ্যাক্টরিয়াল 24 মানে 24 ইন্টু এই ডট মানে ইন্টু ডাইরেক্ট গুণও দিতে পারো। আমি 23 ফ্যাক্টরিয়াল 23-এ স্টপ করে দিলাম। কেন ফ্যাক্টরিয়াল 23 স্টপ করে দিলাম? এই বামের যে ফ্যাক্টরিয়াল 23 আর ডাইনে আর একটা ফ্যাক্টরিয়াল 23 আছে, কাটাটি করার জন্য। অর্থাৎ উভয় পক্ষকে ফ্যাক্টরিয়াল 23 দ্বারা গুণ করলে নিচে নিচে কাটা যায়। আর এখানে ফ্যাক্টরিয়াল 20 আছে, আর ফ্যাক্টরিয়াল 21 মানে লেখা যায় 21 গুণ ফ্যাক্টরিয়াল 20 স্টপ। এই ফ্যাক্টরিয়াল 20 কাটলাম। এখন 1/24 সমান x/21 কোনাগুনি বজ্রগুণন করলাম। এখান থেকে x ইকুয়াল টু কাটাটি করো, 3 7 21, 3 8 24, 7/8। দিস ইজ আনসার। অঙ্কটি যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ো তাদেরও এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে, তারাও এই ভিডিও থেকে অঙ্কগুলো তোমরা করতে পারো। আচ্ছা, এখন বলছে এত এই জাতীয় অঙ্কগুলো উচ্চ মাধ্যমিক শ্রেণীতেও আসে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স পড়ো, বিবিএ অনার্স দ্বাদশ শ্রেণীতে বিজনেস ম্যাথস যাদের আছে তাদেরও এই অঙ্কগুলো থাকে যে এত এর বিস্তৃতি থেকে এক্স বর্জিত পদের মান নির্ণয় করো। তাহলে তোমাদের আগে অঙ্কটা জানতে হবে, এখানে হোয়াট ইজ এন, এন মানে 12। তাহলে কয়টি পদ আছে? 12 যোগ 1 তাহলে 13টি পদ আছে। এখানে এ মানে কি 2x3, x মানে কি -1/x। এখন আমার বলছে x বর্জিত, x মুক্ত, x বিহীন সব এক কথা, বা ধ্রুব পদ নির্ণয় করো, কনস্ট্যান্ট টার্ম বের করো, একই কথা। লিখবে মনে করি 2x2 -1/x টু দি পাওয়ার 12 এর বিস্তৃতির r+1তম পদটি x বর্জিত। তাহলে আমি এখানে r+1তম পদ সমান কি লিখতে পারি? NCR an-r x টু দি পাওয়ার r। আমি আবার বলছি আমার স্নেহস্পদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে ওই সূত্রটা মনে মনে কল্পনা করবে, কিন্তু সরাসরি লিখবে NCR, এন মানে 12। আমি এখানে 12 না দিয়ে 25 দিতাম, তাহলে এখানে 12 দ্বারা 25 লিখতাম, এন মানে 25। তাহলে NCR a, হোয়াট ইজ a? a মানে 2x2, তাহলে a n-r x টু দি পাওয়ার r, x মানে -1/x। এটা তারপর আমরা আগে যে 1 নম্বর অঙ্কটা আমি দেখিয়েছি ঠিক সেইভাবে গুণের সময় পাওয়ার যোগ হয়, x গুলো এক জায়গা করলাম। তাহলে এখন দেখো x বর্জিত, এই কথার অর্থ হলো x এর পাওয়ার সেখানে 0, যেহেতু x টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে x এর পাওয়ার 0। তাহলে তোমরা অঙ্ক না করেই বুঝতে পারছো এখানে r এর মান কত হবে। দেখো x টু দি পাওয়ার 36 - 4r, r এর মান কত বসাইলে x এর পাওয়ার 0 হয়? r এর মান যদি আমি 9 বসাই, 4 9 36, 36 থেকে 36 বাদ দিলে x টু দি পাওয়ার 0। তাহলে অঙ্ক না করেই বোঝা যায় যে এখানে r এর মান 9 হবে। যদি এখানে আমার থাকতো 3r, তাহলে আমার r এর মান হইতো 12, কারণ 3 থেকে 3 12 36, তাহলে 36 থেকে 36 বাদ দিলে x টু দি পাওয়ার 0 মানে আমার কি হতো? 1 হয়ে যেত। ঠিক সেই কথাটি লিখতে হয় এভাবে, এ পদটি x বর্জিত হবে যদি এই যে এখানকার x এর পর সমান এই যে 1 নম্বর আমরা করেছিলাম, x এর পর বর্জিত কথার অর্থ হলো এখানে x এর পর 0 আছে, এই সেই 0 লিখলাম। তাহলে r এর মান কত হয়? 9। তাহলে r এর মান যদি 9 হয়, 9 আর এই 1
যোগ করলে কত হয় 10। তাহলে অতএব 10তম পদটি x বর্জিত। তোমরা এখানে লিখতে পারো 9 যোগ 1 মানে 10তম, একই কথা। 10তম পদটি x বর্জিত এবং এর মান হবে এই r এর মান 9, এই যে এখানে বসিয়ে দেবে। কিন্তু x এর পর বাদে, এখানে বাদে এর সাথে যা থাকে সহগ হিসাবে, সেখানে এই r এর মান 9 বসিয়ে দেবে। ক্যালকুলেশন এই ভিডিও থেকে দেখে নিয়ে করলে এই যে -1760, এটাই হবে আমার উত্তর। এখানে যে অঙ্কটি করেছি যে n বিলংস টু বড় হাতের n, n হলো ন্যাচারাল নাম্বার সেট বড় হাতের n, তাহলে এখানে যে পদ এই n হবে আমার স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার কাকে বলে তোমরা মনে রাখবে যে এভরি কাউন্টেবল নাম্বার ইজ ন্যাচারাল নাম্বার। যে সমস্ত সংখ্যা আমরা গুনি তাকে স্বাভাবিক সংখ্যা বলে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি 2 মিনিটের জন্য বিরত রাখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে আমার এখানে লেখা ছোট হাতের n বিলংস টু বড় হাতের n। এই যে বড় হাতের n, এটাকে বলা হয় ন্যাচারাল নাম্বার সেট, অর্থাৎ এভরি কাউন্টেবল নাম্বার ইজ ন্যাচারাল নাম্বার। যে সমস্ত সংখ্যা আমরা গুনি তাকে স্বাভাবিক সংখ্যা বলে। তো এখানে n এর মান স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এই অঙ্কটি অনুপাত দেওয়া আছে 3টি ক্রমিক, আমি বলছি পরপর। একটি ধরো r+1, r+1তম পদ লেখা আর টি r+1 লেখা, এক কথা টি হলো টার্ম। আরটি ধরো t+2, আরটি হলো t+3। এইভাবে অঙ্কটি আমি করেছি, ভিডিওর থেকে দেখে নিও। আমার পরবর্তী অঙ্কগুলো অনেক কথা বলতে হবে, এই অঙ্কটিও মোটামুটি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি দেখো যে এত এর বিস্তৃতিতে x⁵ ও x⁵15 এর সব দুটি পরস্পর সমান হলে p এর ধনাত্মক মান নির্ণয় করা। আমি আবার বলছি, আমি যতগুলো অঙ্ক এখানে সংযোজন করেছি আমার 2টা মাত্র সূত্র দরকার হবে, এবং you have to know what is a, what is x, what is n and what is r। এই 4টা জিনিস খালি মনে রাখতে হবে, আর কিছু। তাহলে আমার এই অঙ্কগুলো যে আমি কম্পিউটারাইজড যেভাবে আমি নিজে এগুলো কম্পোজ করেছি, আই ডু বিলিভ দ্বাদশ শ্রেণীর, উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর যে কোনো শিক্ষার্থীর এই অঙ্কগুলো আমার বিশ্বাস তোমরা বুঝতে পারবে যদি সূত্রগুলো বুঝে থাকো। এবং যারা বিবিএ অনার্স 2য় বর্ষে ব্যবসায়িক গণিত আছে, তারাও আই ডু বিলিভ তারাও এই অঙ্কগুলো বুঝতে পারবে। তা এখানে a মানে 2x², x মানে p/x³ আর n মানে হলো 10। তাহলে আমায় যে ঠিক 1 নম্বর অঙ্কটা যেভাবে করেছি সেখানে সেইভাবে সূত্র ফেলবে MCR an - r x⁴, এইভাবে ক্যালকুলেশন করে আমার এখানে দেখো যে p² = 1/3, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন consists of 2 roots। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ 2টি মূল দ্বারা গঠিত। ম্যাথমেটিক্সে 2 ধরনের দ্বিঘাত সমীকরণ আছে, একটি হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ, আরেকটি হলো অমিশ্র দ্বিঘাত সমীকরণ। x² = k, বা যেখানে আছে p² = k, k মানে 1/3 ধরো। এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণের 2টি মূল থাকে, তারা পরস্পর সমান কিন্তু বিবেচনা বিশিষ্ট। তো আমি বললাম আমার 2টি কালো কলম আছে, আর করিম নামে একজন শিক্ষার্থীর 2টি লাল কলম আছে। দেখো কলমের সংখ্যা সমান, কিন্তু কালো আর লাল পার্থক্য 2, কিন্তু কালো আর লাল। তা এখানে সেরকম পির এখানে 2টা মান আছে, একটা হলো +1/√3
আর এটা হলো -1/√3, কিন্তু আমার নিতে বলছে কোনটি ধনাত্মক, সেজন্য পজিটিভটা উত্তর লিখলাম। আর যদি ধনাত্মক ঋণাত্মক কিছুই না বলতো তাহলে আমার +-1/√3 হতো। এই অঙ্কটিও তোমরা আমার ভিডিও থেকে দেখে নিও। T4 মানে টার্ন 4, আর T3 + 1, এখানে আর মানে 3, 1 বাদে যা থাকে সেটিকে বলা হয় আর। সেই একই অঙ্ক এখানে বলছে, ওই পির মান আগের অঙ্কটা বলেছে, এখানে বলছে বির মান নির্ণয় করো। তো এখানে বির মান +-2, এখানে কিন্তু আমার বলে নাই ধনাত্মকটি লেখো বা ঋণাত্মকটি, সেদিন আমার দুইটাই উত্তর হবে। এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইন্টারমিডিয়েট লেভেলের দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়ন করছো বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। 2019 সালে এসেছে। তো এখন এখানে a মানে 3, x মানে x/2, n মানে n, বলছে এই বিস্তৃতি x দ্বারা 7 x দ্বারা 8 এর সহগদ্বয় পরস্পর সমান হলে n এর মান নির্ণয় করো। এর হুবহু এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট উচ্চ মাধ্যমিক শ্রেণী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। তোমরা আমি আগের যে অঙ্কগুলো করেছি সেইগুলোর মতোই হুবহু। আমি আবার বলছি, সাধারণ পদ r+1 তম পদ লেখা আর tr+1 লেখা এক কথা। সূত্র হলো NCR a(n-r) x⁻r। এখানে a মানে 3, x মানে x/2। আমার বিশ্বাস, আই ডু বিলিভ আমার সিনিয়র পদ প্রত্যেক শিক্ষার্থী অঙ্কটা বুঝতে পেরেছ। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে n এর মান 55। এই অঙ্কটিও আমি সম্প্রসারণ আর বিস্তৃতি এক কথায়, এত এর বিস্তৃতিতে বা সম্প্রসারণে x বর্জিত পদটি নির্ণয় করো। আমি কিছুক্ষণ আগে যে x বর্জিত অঙ্কটি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেই অঙ্কটি খালি ফিগার। এই অঙ্কটা দিয়ে কোটি কোটি অঙ্ক তৈরি করা যায়। আমি n এর মান 12 না দিয়ে 14 দিলাম, তাহলে 8 অঙ্ক হয়ে গেল। এখানে 2x আছে, আমি 4x² দিলাম, 4x দিলাম, 8 অঙ্ক হয়ে গেল। এখানে 4x² আছে নিচে, আমি দিলাম 5x3, 8 অঙ্ক হয়ে গেল। সুতরাং এই অঙ্কগুলো তোমরা ভিডিও থেকে দেখে নেবে, আর হুবহু একই অঙ্ক। এই অঙ্কগুলো আমি আবার বলছি যে উচ্চ মাধ্যমিকে যারা অধ্যয়ন করছো তাদেরও ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো প্রতি বছর থাকে এবং যারা অনার্স বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষে ব্যবসায় গণিত আছে, বিজনেস ম্যাথমেটিক্স, তাদের জন্য এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। এখানেও আমি যে 14 নম্বর অঙ্কটা করেছি হুবহু সেই অঙ্কটি আগে ছিল n এর মান 12, এখন দিয়েছে 10। আমি এখানে 19 দিয়ে দিলাম, তাহলে একটা অঙ্ক হয়ে গেল। এখানে আছে 2x, আমি দিয়ে দিলাম 3x, তাহলে একটা অঙ্ক হয়ে গেল। সুতরাং এই অঙ্কগুলো তোমরা যেটাই আসুক না কেন দেখে শুনে বুঝিয়ে প্র্যাকটিস করবে, আই ডু বিলিভ যে কোনো অঙ্ক পারবে। এই অঙ্কটিও যে বলছে এত এর বিস্তৃতিতে x⁻r এর সহগ x⁻r-1 এর সহগের দ্বিগুণ হলে r এর মান নির্ণয় করো। হুবহু আমার এটা 2 নম্বর সূত্র। কেন? যে এখানে এর মান যদি 1 হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে অঙ্কগুলো হচ্ছে 2 নম্বর সূত্র। এখানে x মানে x আর n মানে 20, তাহলে 21টি পদ আছে, পদের সংখ্যা 21। এইভাবে অঙ্কটি করেছি। সহগ মানেই আমি বলেছি সাথীকে সহগ বলা হয়। এখন এই NCR এর যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করে এখানে r এর মান বের করতে বলেছে, r এর মান বের করেছি। এই অঙ্কটি দেখাও যে এত বিস্তৃতির মধ্যপদ এত। তো এই মধ্যপদের অঙ্ক আমি একটু পরেই আমি এটা সংখ্যাগত 2n, এটা হলো জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা থাকলে মধ্যপদ অ্যাক্টিভ হয়, সেই সূত্রগুলো আমি আগে বলেছি। এই অঙ্কটা তোমরা ভিডিও থেকে দেখে নিও। আমি পরে একটা অঙ্ক মধ্যপদের অঙ্ক ডিটেলস করে দেওয়া। এই অঙ্কটিও যে x মুক্ত, আমি বলেছিলাম x বর্জিত আর x মুক্ত এক কথা, এটাও তোমরা দেখে নেবে। এই অঙ্কটাও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ঢাকা বোর্ডে একবার এসেছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় এই অঙ্কগুলোই সমস্ত কলেজে করায়। 21 নম্বর অঙ্কটাও তোমরা এর হুবহু এক অঙ্ক, অর্থাৎ 2টি সূত্র যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকে তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। কিন্তু অঙ্কগুলো আমি কম্পিউটারাইজড সুন্দরভাবে কম্পোজ করে করেছি, তোমরা এগুলো মনে রাখবে। এই যে এখানে সূত্র NCR সমান NCR প্রাইম হলে আমার সূত্র হলো R প্লাস R প্রাইম সমান N, এর সূত্র। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে এই সূত্রটি মনে রাখবে। N মানে হলো 20 আর CR মানে R-1, আর এখানে R+3 মানে R প্রাইম। আমি কিছুক্ষণ আগে এই সূত্রটি লিখে দিয়েছি। R প্লাস R প্রাইম সমান N, সেই সূত্র এখানে R এর মান বের করলাম। এখন আমি এই অঙ্কটি মধ্যপদ কিভাবে বের করা হয় এই আমি একটি
এর এর মান যদি জোর হয় সেই জাতীয় অঙ্ক করে দেব, আর একটি বিজোড় এই জাতীয় অঙ্ক করে দেব। এই অঙ্কগুলো প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকে, আর যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়ো তাদেরও পরীক্ষায় থাকে এই মধ্যপদ বের করা। মধ্যপদ এবং মধ্যপদ সমূহ কেন লিখেছি, যে প্রথম অঙ্কটাই দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, তাহলে তোমরা দুটি প্রশ্ন করবে যে এটি যেহেতু প্রথমে 1 আছে, a মানে 1, তাহলে 2 নম্বর সূত্র, এটা জেনে গেলাম। সেকেন্ড প্রশ্ন করবে যে n সেটি জোড় না বেজোড়। তো দেখো n সূচক হলো 100, এই 100 একটি জোড় সংখ্যা। তো এই 100 যেহেতু n জোড় সংখ্যা, তার সঙ্গে মনে মনে এক যোগ করে দিতে হয়, তাহলে মোট পদ সংখ্যা কত? 101। এই 101 এর কাছে আর প্রশ্ন করবা যে 101 এটি জোড় না বেজোড়। এখন হলো এটা বিজোড় হয়ে গেল, সুতরাং বিজোড় হলেই একটি মধ্যপদ থাকে, এবং সেই মধ্যপদ বের করার সূত্র হলো n/2 + 1। তোমরা এখানে লিখে নিতে পারো n/2 + 1 তম পদ। আমি আবার বলছি n/2 + 1 তম পদ। তাহলে n মানে কত? 100, সেই 100 লিখে দিলাম। তাহলে 100 কে 2 দিয়ে ভাগ করলে 50। তাহলে আমার সূত্র হলো শেষের 1 বাদে যা থাকে সেটিকে বলা হয় r। r মানে কত? 50। তাহলে সূত্র NCR x টু দি পাওয়ার r। আর NCR এর এই সূত্র আমি লিখেছি, লিখে এখানে আমার এই জিনিসটি হলো। এখন তোমরাই বলো মধ্যপদ কত হবে? 50 আর 1 যোগ করলে কত হয়? 51। এই 51তম পদ হবে হলো মধ্যপদ, এবং তার মান এইভাবেই লিখে দিও। n এর ফ্যাক্টরিয়াল 100 তোমরা মনে রাখবে, যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর কিনেছো, ক্যালকুলেটরের ক্ষমতা আছে 69 এর ফ্যাক্টরিয়াল করা, কিন্তু 70, 71 বা 81 বা 100 এর ফ্যাক্টরিয়াল ক্যালকুলেটরের ক্ষমতা নাই। সেজন্য তোমরা এখানে ফ্যাক্টরিয়াল 100 এইভাবে রেখে দেবা, আর ফ্যাক্টরিয়াল 50 হোল স্কয়ার এইভাবে রেখে দিয়েছি আমি। এই অঙ্কটি দেখো, এখানে আমার n মানে কত? 10, একটি জোড় সংখ্যা। এই 10 এর সঙ্গে 1 যোগ করলে 11। এখন ডিভিশন নিব 11, এটা জোড় না বেজোড়? বিজোড়, সেজন্য একটি মধ্যপদ আছে, এবং সেই মধ্যপদ বের করার সূত্র হলো n/2 + 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা লিখে নিতে পারো মধ্যপদ সমান n/2 + 1 তম পদ। তাই n এর মান 10, সরাসরি আমি 10 লিখে দিয়েছি। এখন n এর মান যদি বিজোড় হয়, যেমন n কত? এখানে n কত? 17। 17 একটি বিজোড় সংখ্যা, তাহলে 17 সঙ্গে মনে মনে 1 যোগ করো, 18। এই 18 জোড় না বেজোড়? জোড়, সুতরাং আমার দুটি মধ্যপদ আছে, এবং প্রথম মধ্যপদ আমি কিছুক্ষণ আগে সূত্র লিখে দিয়েছি n + 1/2 তম পদ। তাহলে এখানে n মানে কত? 17। ক্যালকুলেশন 17 1 যোগ করলে 18 2/2, তাহলে 9 তম পদ। 9 এর ভিতরে 1 বাদ দিলে যা থাকে সেটা r। r মানে কত? r মানে কত? 8। তাহলে আমার সূত্র হবে এখানে a মানে x, আর x মানে মাইনাস x ইনভার্স। আমি আবার বলছি, x ইনভার্স রে x টু দি পাওয়ার -1 রে তোমরা 1/x লিখে নিতে পারো। তাহলে আমি যা আছে তাই করেছি, NCR a n - r x টু দি পাওয়ার r। এরপরে আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে প্রথম মধ্যপদ আমি এটা বের করেছি। আর এই যে আমি যে এখানে ক্যালকুলেশন করেছি, এটা তোমরা ইচ্ছা করলে এই যে 17C8, সিতে হলো কম্বিনেশন, তোমরা ক্যালকুলেটরও করতে পারো। ক্যালকুলেটর করলেও এই 24,310ই হয়। এটা তোমরা এইভাবে করতে পারো। আর এখানে x থাকে কি জন্য? x ইনভার্স 8 মানে 1/x টু দি পাওয়ার 8, x টু দি পাওয়ার 8 আর x টু দি পাওয়ার 9 কাটাকাটি করলে x থাকে। বা এইভাবে বলতে পারো গুণের সময় পাওয়ার যোগ হয়, x থাকে, 9 থেকে 8 বাদ দিলে x এর পাওয়ার 1 লেখা লাগে না। দ্বিতীয় মধ্যপদ হবে n + 3/2। আমি আবার বলি n + 1/2 যোগ 1, তাই 2 লসাগুলো 2 থেকে 2 আর 3, সেজন্য হয়ে যায় n + 3/2। তা তোমরা এখানে n + 3/2 লিখতে পারো, বা n + 1/2 যোগ 1 অততম পদ। তো n মানে 17, তাই 10 হয়। 10 এর ভিতরে 1 বাদ দিলে যা থাকে সেটিকে বলা হয় r। NCR a n - r ক্যালকুলেশন করে আমি দ্বিতীয় মধ্যপদ বের করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে নিচের রাশিগুলো বিস্তৃতি করো। এটা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের BBA অনার্সের শিক্ষার্থী, তাদের এই প্যাসকেলের ত্রিভুজ
এর সাহায্যে এই বিস্তৃতি মানে বইতে আছে, কিন্তু সিলেবাস নাই বিধায় আমি এখানে অঙ্কগুলো সংযোজন করেছি। এটা তোমাদের দরকার নাই। উল্লেখ্য, যারা এই উচ্চ মাধ্যমিক শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে পড়ো, তাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে এই প্যাসকেলের ত্রিভুজসূত্র 5.1 প্রশ্নমালা উচ্চতর দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের 5.1 প্রশ্নমালা এই প্যাসকেলের ত্রিভুজসূত্রটি আছে। এখানে 5টি অঙ্ক করা আছে। এই 5টি অঙ্ক তোমরা ইচ্ছা করলে তোমাদের করতেই হবে, কিন্তু অনার্সের শিক্ষার্থীদের দরকার নাই। আমি যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস নিব লাইভে, তখন তাদের এই জিনিসগুলো আমি আলোচনা করে দেবো। প্যাসকেলস ত্রিভুজ এর সাহায্যে কিভাবে এক্সপ্যানশন করা যায়। আমি এখানে 5টি অঙ্ক দিয়েছি। যারা অনার্স শ্রেণীতে পড়ো বা দ্বাদশ শ্রেণীতে, তারা ইচ্ছা করলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। যে এত এর বিস্তৃতিতে x⁻10 এর সহগ নির্ণয় করো। এই অঙ্কটি হুবহু আমি 1 নম্বর অঙ্কটা করে দিয়েছি। এখানে আমার অঙ্ক করা আছে x⁻16, সেখানে 16 জায়গায় 10 লেখা, আর এখানে এই ফিগারগুলো খালি চেঞ্জ করা। এরকম লক্ষ লক্ষ অঙ্ক তৈরি করা যায়। আর x বর্জিত পদ আমি অনেকগুলো অঙ্ক করে দিয়েছি আমার এই ভিডিওতে। সেটি অনুকরণ করে এখানে 15 আছে, পাওয়ার n মানে 15, আমি 16 দিয়ে দিতে পারি, আমি 75 দিয়ে দিতে পারি, আমি 25 দিয়ে দিতে পারি, আমি 26 দিয়ে দিতে পারি। এরকম অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আই ডু বিলিভ যারা বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস ম্যাথ নিয়েছ, অবশ্যই বিজনেস ম্যাথ তো তোমাদের আছেই, তাদের উদ্দেশ্যে আমি বলি যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে আমি প্রথমে যে সূত্রগুলো বলেছি সেই সূত্রগুলো সুন্দরভাবে আগে সূত্রগুলো মুখস্থ করবে, এবং সেই সূত্রগুলো অ্যাটলিস্ট 3 বার না দেখে লিখবে। তারপরে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আই ডু বিলিভ যে কোনো অঙ্ক যেখান থেকে আসুক না কেন তোমরা অবশ্যই অ্যান্সার দিতে পারবে। আমি বলে থাকি যে আমি ভাত খাই ইংরেজি যে জানে, আমি রুটি খাই ইংরেজি অবশ্যই পারবে যদি রুটি ইংরেজি জানো। দেখো, এই যে মধ্যপদ আমি এখানে 10 দিয়েছি, আমি ইচ্ছা করলে 11 দিয়ে দিতে পারি। সেজন্যই তোমার n জোর হলে কি মধ্যপদ হবে কয়টি, n বিজোড় হলে কয়টি মধ্যপদ হবে, যে সূত্রগুলো আমি প্রথমে বলে দিয়েছি, সেই সূত্রগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই আমি মাহি এডুকেয়ার হেল্পলাইন, আমার ইউটিউবে যে চ্যানেলটি আছে, সেই চ্যানেলটিতে আমি এটা সংযোজন করব। আমি ইতিপূর্বে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অধ্যায়ভিত্তিক 26টি ভিডিও করেছি। এটি ব্যবসায় গণিত বা বিজনেস ম্যাথের আমার প্রথম ভিডিও। এই ভিডিওটিও আমি কিছুক্ষণের মধ্যে মাহি এডুকেয়ার হেল্পলাইনে এটা প্রকাশ করব। আমার বিশ্বাস তোমাদের উপকার হবে। আর তোমাদের জন্য আমি আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউর ব্রাইট লাইফ। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমি প্রত্যাশা করি। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ। এন্ড লাইভ ভিডিও, তাই না?